আপনারা জানেন যে ডিম ছুঁড়ে নেতাদের অবমাননা করা ডিম থেরাপি বলা হচ্ছে, এটাকে সংখ্যালঘু যুব ফেডারেশন কোনোভাবে সমর্থন করে না। তবুও বলবো যে যারা আজকের ডিম খাচ্ছেন, মানে খাচ্ছেন না মাখছেন, তারা কিন্তু 3 মাস আগে বুঝতে পারেননি যে তাদের ডিম খেতে হবে। আজকের যারা লাড্ডু খাচ্ছেন তাদেরও বলবো ভারতবর্ষের গণতন্ত্র এক মজবুত গণতন্ত্র। ভারতবর্ষের মানুষ কিন্তু গণতন্ত্র প্রিয় মানুষ। আজকের আপনারা হয়তো অন্যদেরকে ডিম মারছেন আর নিজেরা লাড্ডু খাচ্ছেন। জেনে রাখবেন, ভুলের পরিমাণ যদি পাহাড়ের সমান হয়ে যায় তাহলে অতি উন্নয়নমুখী শাসকেরও কিন্তু ডিমের পরিবর্তে আরও অন্য কিছু খাওয়ার জন্য অপেক্ষা করতে হবে। তাই ভারতবর্ষ যতক্ষণ গণতান্ত্রিক দেশ আছে, আমার বলার ততক্ষণ গণতান্ত্রিক রাইট আছে, অধিকার আছে। কেন? আমি এই ভারতবর্ষের নাগরিক। আমার পূর্বপুরুষরা এই ভারতবর্ষের স্বৈরাচারী সাম্রাজ্যবাদী শক্তিকে বিতাড়িত করে স্বাধীন করেছেন। মাওলানা আনোয়ার হোসেন কাসেমি বলেছেন কিভাবে মাদ্রাসার ছাত্ররা স্বাধীনতা সংগ্রামে এগিয়ে এসেছেন, কিভাবে মাদ্রাসার শিক্ষকরা স্বাধীনতা সংগ্রামে এগিয়ে এসেছেন। ব্রিটিশ সরকার কিন্তু মাদ্রাসার শিক্ষকদের বেতন দেননি, ব্রিটিশ সরকার মাদ্রাসার উন্নয়নে অনুদান দেননি। মাদ্রাসার শিক্ষক, মাদ্রাসার ছাত্ররা, মাদ্রাসার পরিচালক তারা কিন্তু কারো অনুগ্রহের অনুকম্পার কখনো মুখাপেক্ষী নয়। তাই আবার বলবো, মাদ্রাসাগুলো তারা যেমন ব্রিটিশ সরকারের বিরোধী ছিল এবং দেশপ্রেমের ভূমিকা দেখিয়েছেন। আপনাদেরকে বলবো, বিগত 10 বছরের স্বাধীনতা আন্দোলনের দিনগুলোর যদি প্রতিবেদন তৈরি করা হয় তাহলে দেখবেন যে কটা মুসলমান এলাকায় তেরঙ্গা পতাকা উঠেছে, পথ করে উঠেছে। সমস্ত মাদ্রাসাগুলোতে অত্যন্ত গর্বের সঙ্গে মাদ্রাসার ছাত্র শিক্ষকরা তেরঙ্গা পতাকা উড়িয়ে তারা জাতীয় স্বাধীনতা দিবস পালন করেছে, প্রজাতন্ত্র দিবস পালন করেছে, দেশভক্তির বড় প্রমাণ দিয়েছে। আজকের এই ভক্তির প্রমাণ নিতে হবে না। যে সমস্ত নিরপেক্ষ ঐতিহাসিক আছেন তাদের কাছে জিজ্ঞাসা করুন যে স্বাধীনতার সময় থেকে শুরু করে আজ পর্যন্ত মুসলমানরা, মাদ্রাসার ছাত্ররা, ধর্মপ্রাণ মুসলমানরা কতটা দেশভক্তির প্রমাণ তারা দেখিয়ে এসেছেন। ফলে মুসলমানদের ক্ষমতার জোর দিয়ে আজকে পিছনের দিকে ঠেলে ফেলে দেওয়ার কোনো প্রচেষ্টা, এটা দুর্ভাগ্যজনক। আমি অকপটে স্বীকার করে বলছি, আমি অত্যন্ত অকপটে স্বীকার করে বলছি যে দেশের যারা সংখ্যালঘু হবেন তারা দুর্বল হবেন, এটা স্বাভাবিক। সংখ্যাগুরুর সংখ্যার সঙ্গে সংখ্যালঘুর সংখ্যা দিয়ে কখনো যদি বিচার, কখনো যদি আইন তৈরি করা হয় তাহলে সংখ্যালঘুরা বারবার তারা পরাজিত হবেন, এটা স্বাভাবিক। পার্লামেন্টে যদি আজকে আইন তৈরি করা হয় যে সংখ্যালঘুদের সমস্ত জমি কেড়ে নেওয়া হবে, এটা স্বাভাবিক। যদি তাদের ভোটাধিকার কেড়ে নেওয়া আইন করা হয়, সেটা আপনারা করতে পারেন সংখ্যার জোরে। কিন্তু জেনে রাখবেন যে সংখ্যা দিয়ে সংখ্যালঘুর উপরে অত্যাচার করা, এটা যদি মানবিক হতো তাহলে পৃথিবীর কোনো দেশে সংখ্যালঘু থাকতো না। পৃথিবীর প্রত্যেকটি দেশে যেমন সংখ্যাগুরু হিসাবে একটি সম্প্রদায় আছেন, সংখ্যালঘু হিসাবেও একাধিক ধর্মীয় সম্প্রদায়ের মানুষ সেখানে বসবাস করছেন। এটা থাকবেন। এবং সেই সংখ্যালঘুদের ধর্মীয় স্বাধীনতা সেই দেশের সংবিধান স্বীকৃতি দিয়েছেন। যেমন আমাদের দেশের সংবিধান আমাদের দেশের সংখ্যালঘু হিসাবে খ্রিস্টান, মুসলিম, শিখ, বৌদ্ধ, জৈন তাদের সকলকে ধর্ম পালনের অধিকার দিয়েছেন। তাদের নিজস্ব সংস্কৃতি মোতাবেক তাদের প্রতিষ্ঠান গড়ার এবং পরিচালনার অধিকার দিয়েছেন। এটা সাংবিধানিক অধিকার। আজকে গোটা বিশ্ব তা নিয়ে মূল্যায়ন করেন। যখন দেখি রাষ্ট্রসংঘে প্রতিবেদন আসছে
ভারতবর্ষের সংখ্যালঘুরা অত্যাচারিত হচ্ছে, যখন রাষ্ট্রসংঘের প্রতিবেদনে বলা হয় যে ভারতবর্ষের সংখ্যালঘুদের ধর্মীয় স্থানগুলোর উপরে বুলডোজার চলছে, তখন ভারতের সাধারণ নাগরিক হিসাবে আমাদের মাথা নিচু হয়ে যায় যে আজকে এই সভ্য সমাজে এসে ধর্মীয় সংকীর্ণতার মধ্যে থেকে আমাদের দেশের সহনাগরিক তারা দরিদ্র এবং কম সংখ্যক সংখ্যালঘুদের প্রোটেকশন দেওয়ার পরিবর্তে সেখানে তারা বড় হিম্মতের পরিচয় দিচ্ছেন। এটা হিম্মত নয়। আসুন আমরা সবাই মিলে যেমন ব্রিটিশদের বিতাড়িত করেছিলাম, তেমন আজকে হিন্দু মুসলিম সবাই হাতে হাত ধরে আমরা দেশের উন্নয়ন, দেশের বিকাশ, দেশের সৌহার্দ্য, দেশের সৌভ্রাতৃত্ব এগুলোকে আমাদের মজবুত করতে হবে। আমরা ব্যথিত, যেমন বারুইপুরে একটি 12 বছরের মেয়ে নির্যাতিত হয়েছে, সে এখনো বিচার পায়নি। আমরা একইভাবে ব্যথিত সেই বোনের জন্যে যে অভয়া আরজিকর হসপিটালে চাকরি করতে গিয়ে সেও দুর্বৃত্তদের কাছে, দুর্বৃত্তদের লালসার কাছে সে নির্যাতিত শুধু হয়নি, তাকেও হত্যা করা হয়েছিল। কামদুনিতে যাদেরকে হত্যা করা হয়েছিল, এই যে ঘটনা বারবার আমাদের দেশে ঘটছে, আমি একজন শিক্ষা আন্দোলনের কর্মী হিসাবে বলবো আমাদের কোথাও সামাজিক অবক্ষয় আমাদের কিন্তু নিচের দিকে, পিছনের দিকে নিয়ে যাচ্ছে। এই সামাজিক অবক্ষয়কে ঠেকানোর জন্যে অবশ্যই আমাদেরকে এগিয়ে আসতে হবে এবং আমাদের যারা শিক্ষাবিদ তাদেরকে অবশ্যই সেই শিক্ষার মূল্যায়ন করতে হবে যে শিক্ষা আমাদের ছাত্র সমাজকে আমরা দিচ্ছি। তাই আসুন সব কিছু ভুলে আমরা শিক্ষা ক্ষেত্রে বেশি জোর দিই, নতুন প্রজন্মকে প্রতিষ্ঠিত করার জন্যে আমরা বেশি জোর দিই। পেপার লিক নয়, এবার হোক আমাদের ছাত্রদের মেধার মূল্যায়ন, তাদের চাকরির সুযোগ, তাদের উচ্চ শিক্ষায় স্টাডি করার সুযোগ, এগুলো দেওয়ার ব্যবস্থা করা হোক। সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশন 22 বছর ধরে মজলুম অসহায় মানুষের পাশে থেকে যেভাবে তাদের আইনি সহায়তা থেকে তাদের অধিকার বুঝে দেওয়ার চেষ্টা করেছেন, আগামী দিনেও সে চেষ্টা বজায় থাকবে। আজকের এই 23তম প্রতিষ্ঠা দিবসের শুভ সন্ধিক্ষণে আপনারা সবাই এসেছেন, সেজন্য আরও একবার ধন্যবাদ এবং শুকরিয়া জ্ঞাপন করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। শুকরিয়া এবং ধন্যবাদ জনাব মাওলানা কামরুজ্জামান সাহেবকে। আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন সংগঠনের প্রাক্তন সভাপতি, বিশিষ্ট ইঞ্জিনিয়ার